স্যার। জি স্যার। আচ্ছা, দেখো আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। সপ্তম অধ্যায়, তাই না? সপ্তম অধ্যায়টা কি নিয়ে? এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। ইংরেজিতে প্রতিষ্ঠান। ইংরেজিতে এটাকে আমরা বলছি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন বা কনস্টিটিউশনাল বডিজ। ঠিক আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান। আচ্ছা, গত অধ্যায়ের যেগুলো পড়েছিলাম আমরা, চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, এখানে কি কারোর কোনো প্রশ্ন আছে? এখানে নো স্যার। কারো কোনো প্রশ্ন নাই, তার মানে আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে দেখো, আমরা এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। যেহেতু তোমাদের স্যার সংক্ষেপ, জুমে মনে হয় জয়েন করতে পারতেছে না। সেমন্তি বললো জয়েন করতে পারতেছে না। আমার এখানে তো ইয়ে পাঠাই নাই, পাঠানোর সাথে তো আমি অ্যাকসেপ্ট করতেছি। হ্যাঁ। আচ্ছা স্যার, আমি আচ্ছা, ওকে বলতেছি। হ্যাঁ, দেখো ওই রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করতেছি, খেয়াল করো। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ প্রতি বছর এইখান থেকে প্রশ্ন আসে। কেন আসে? যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, আর সংক্ষিপ্ত সিলেবাসের কারণে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং এবারও আসবে। দেখো যারা এবার পরীক্ষা দিচ্ছে ওদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর তোমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন। একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা কি এই পেজটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, ক্লিয়ার। জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এই পেজটা একটু মন দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। এটা আছে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। খেয়াল করো, সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংজ্ঞা, আমরা সেই জায়গাটাতে আগে যাব, যে সাংবিধানিক প্রতিষ্ঠানটা আসলে কি। খেয়াল করো, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি আমরা নিজেদের মতো করে বলতে চাই, তাহলে আমরা প্রথমে কি বলবো? যে প্রতিষ্ঠানের গঠন কাঠামো বা যে প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী পরিচালিত হয় সেটাকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, তাই তো? অর্থাৎ যে প্রতিষ্ঠানের গঠন কাঠামো এবং যে প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী চলে সেটাকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা। যে প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী গঠিত হয় এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হয় সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা সংবিধানে বলা আছে যে এই প্রতিষ্ঠানের প্রধান কে হবে, এই প্রতিষ্ঠানের সদস্য যারা আছে তারা কিভাবে নিয়োগ পাবে, তারা কতদিন কাজ করবে, তাদের কি কি দায়িত্ব হবে। হ্যাঁ, এই যে টোটাল যে বিষয়গুলো, এগুলো যদি সংবিধানে উল্লেখ করা থাকে তাহলে এটাকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি। দেখো, সব বাংলাদেশে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু সংবিধানে বলা নেই। বুঝতে পেরেছো? তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান বলা আছে? সেই টোটাল, দেখো বাংলাদেশের মোট সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 7টা। দেখতে পাচ্ছ? সাংবিধানিক যে প্রতিষ্ঠান বাংলাদেশে, এটা আছে 7টা। এই 7টা সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন কাঠামো, এখানকার নিয়োগ, এদের যাবতীয় কার্যাবলী, প্রত্যেকটা বিষয় সংবিধানে বলা আছে। বুঝতে পেরেছো? এই কারণে এটাকে আমরা বলছি এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো তাহলে টোটাল সাংবিধানিক প্রতিষ্ঠানের সংখ্যা আছে আমাদের কয়টা? 7টা। এখন এই 7টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম কি কি দেখো। এখানে সরকারের বিভাগ আছে 3টা, এটা তো তোমরা সবাই জানো। সরকারের বিভাগ আছে 3টা, আর এর সাথে যুক্ত আছে 4টা। সেই 4টা কি দেখো: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, আর একটা আছে মহাহিসাব নিরীক্ষক ও
নিয়ন্ত্রক। এই মোট 7টা সাংবিধানিক প্রতিষ্ঠান। তোমাদের এই সপ্তম অধ্যায়ে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা আছে। এই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিতর থেকে প্রতি বছর একটা তো আসেই, আবার কখনো কখনো দুটো আসে। সুতরাং এখান থেকে প্রশ্ন কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তাহলে দেখো, এই যে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা বললাম, এই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম মুখস্থ করবা, এবং এই প্রতিষ্ঠানগুলো কি আমরা সেখানে একটা একটা করে আলোচনা করব। তার আগে আমাকে একটুখানি বলো যে সংবিধান সম্পর্কে তো তোমাদের ধারণা ইতিমধ্যে হয়তো হয়েছে। সংবিধান হচ্ছে কি? যে লিখিত বা অলিখিত কিছু নিয়ম কানুনের সমষ্টি, যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। এটাই তো আমাদের সংবিধান ছিল, তাই না? সংবিধান হচ্ছে লিখিত বা অলিখিত নিয়ম কানুনের সমষ্টি, যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। বা সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট কিছু বিধিবিধান বা আইন কানুন বা নীতিমালা। ঠিক আছে? তাহলে যে প্রতিষ্ঠান এই সংবিধান অনুযায়ী গঠন হয়, সংবিধান অনুযায়ী কার্যাবলী পরিচালনা করে, সেটাকে আমরা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠান। আশা করি এখানে আর তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। তোমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই সরকারি কর্ম কমিশন সম্পর্কে, এটা কি, আগে এটা আমরা একটুখানি জানি। দেখো, এটাকে ইংরেজিতে বলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটাকে ইংরেজিতে বলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখন পরীক্ষায় যদি আসে, তোমাদের পরীক্ষায় যদি আসে বিপিএসসি, খেয়াল করো, এই বিপিএসসি, এই বিপিএসসি এর ফুল মিনিংস কি? এই যে দেখো পরের কোশ্চেনটা, বিপিএসসি এর ফুল মিনিং কি? এই বিপিএসসি এর ফুল মিনিংস হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলায় এটাকে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটা শোনো, এটা হচ্ছে তোমার প্রজাতন্ত্রের, অর্থাৎ আমাদের রাষ্ট্রের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে কর্মকর্তা আছে, সেই কর্মকর্তা নিয়োগের জন্য এরা সুপারিশ করে। এটা আমি যাচ্ছি ওখানে। আগে এই সরকারি কর্ম কমিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে একটুখানি লিখে নাও বা মন দিয়ে শোনো। দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা লাইন এমসিকিউ এবং জ্ঞানমূলকে কিন্তু আসবে। প্রথম যেটা শিখবা, বিপিএসসি এর পূর্ণরূপ কি, এটা প্রথমে শিখবা। এরপরে দেখো, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আন্ডারলাইন করাই আছে, আগে আমাদের দুটো সরকারি কর্ম কমিশন ছিল। আচ্ছা, কর্ম কমিশন নিয়ে হয়তো তোমাদের একটু পাজল তৈরি হয়েছে, আমি একটু বলি। দেখো, এই কর্ম কমিশনটা হচ্ছে মেধা, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের ব্যবস্থা করে থাকে। ভালো করে বোঝো, এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যেটা, এটা হচ্ছে প্রজাতন্ত্রের, মানে আমাদের এই রাষ্ট্রের দক্ষতা, যোগ্যতা এবং মেধার উপর ভিত্তি করে কর্মচারী বা কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করে থাকে এই পাবলিক সার্ভিস কমিশন। তোমরা যারা বিসিএস পরীক্ষা দিবা, যারা বিসিএস ক্যাডার হবা, এই যে বিসিএস এর যতগুলো ক্যাডার এবং নন ক্যাডার, সবগুলো কিন্তু এই পাবলিক সার্ভিস কমিশন থেকে আসে। ঠিক আছে? দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা একটু লিখে নাও। আগে এই সরকারি কর্ম কমিশন প্রথমবারের মতো এটা গঠন হয়েছিল, দেখো, 1972 সালের 8 এপ্রিল। 1972 সালের 8 এপ্রিল এই সরকারি কর্ম কমিশন গঠন হয়েছিল। তখন এটা দুটি কমিশনে ভাগ ছিল। তখন এটার কমিশন ছিল দুটো কমিশনে। একটা কি করতো দেখো, একটা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দিত। বুঝতে পেরেছো? প্রথম শ্রেণীর, একেবারে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, যাচাই বাছাই, বদলি, এই কাজগুলো করত। আর আরেকটা ছিল দ্বিতীয় কর্ম কমিশন, যেটা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের বাছাই, পদোন্নতি এবং বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত ছিল।
তাহলে 1972 সালের 8 এপ্রিল প্রথম যে সরকারি কর্ম কমিশন গঠিত হলো, সেই সরকারি কর্ম কমিশন ছিল দুইটা। ভালো করে শুনে রাখো, সেই সরকারি কর্ম কমিশন ছিল দুইটা। এই দুইটা কমিশনের একটার কাজ ছিল প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বাছাই করা, তাদের নিয়োগ দেয়া, তাদের বদলি করা, তাদের পদোন্নতি করা। আরেকটা যে কমিশন ছিল, সেটার কাজ ছিল তৃতীয়, অর্থাৎ থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস, এই নন গেজেটেড কর্মকর্তাদের বাছাই করা, তাদের পদোন্নতি, হ্যাঁ, এবং তাদের বিভিন্ন বিষয়ে দেখাশোনা করা ছিল এই দ্বিতীয় বিভাগের কাজ। এরপরে যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখো, 1977 সালের 28শে নভেম্বর, 1977 সালের 28শে নভেম্বর দুটো কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠিত হয়। এই জিনিসটা মাথায় রাখবা। তোমাদের এমসিকিউতে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, যে দুটো কর্ম কমিশনের পরিবর্তে একটা কমিশন গঠিত হয় কবে। ঠিক আছে, দুটো কর্ম কমিশনের পরিবর্তে একটা কর্ম কমিশন গঠিত হয় কবে। গেল। এরপরে সরকারি কর্ম কমিশন কি এটা বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। স্যার আপনি কি স্যার ক্লাসটা রেকর্ড করতেছেন? এখানে রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ও আচ্ছা স্যার, তাহলে একটু লিঙ্কটা স্যার দিয়েন, মানে রেকর্ডেড ভিডিওটা গ্রুপে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আগে শোনো, আচ্ছা স্যার। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে এই আচ্ছা। পর্যন্ত? না। আচ্ছা, এখন প্রশ্ন আছে যে সরকারি কর্ম কমিশন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটা দেখো। এই সরকারি কর্ম কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে 6 জন। মোট সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, মানে সর্বনিম্ন 6 এবং সর্বোচ্চ হচ্ছে 15 জন। দেখো, এই একটা জায়গা দেখো, এটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি দেখো, স্যার। এখানে এই যে ছকটা, এটা হচ্ছে মুখস্থ যদি করতে পারো, তাহলে আর কোনোদিন এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্ন কোনোদিন ভুল হবে না। দেখো, মনে রাখার সহজ উপায়, এই শীটটা আশা করি তোমাদের সবার হাতে আছে, তাই না? এই যে গতদিন পেয়েছিলে। দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ইংরেজিতে এটাকে আমরা বলছি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বা সংক্ষেপে এটা হচ্ছে বিপিএসসি। এটা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে দেখো, এটা আমাদের সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদে এটা আছে। আচ্ছা, এবার দেখো, এই সরকারি কর্ম কমিশনের যে সদস্য বা চেয়ারম্যান আছে, তাদের কার্যকাল কতদিন, তার মানে তারা কতদিন কাজে থাকবেন। ভালো করে খেয়াল করো, তারা 5 বছর অথবা 65 বছর, এই ইকুয়েশনটা বোঝো। চাকরির মানে এই পোস্টে উনি হোল্ড করতে পারবে 5 বছর। এর ভিতরে আবার সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে তার 65 বছর। এখন যদি কেউ 63 বছর বয়সে এই পদে যোগদান করে, তাহলে সে কি 5 বছর চাকরি করতে পারবে? সে কিন্তু 5 বছর চাকরি করতে পারবে না। অর্থাৎ 5 বছর এবং 65 বছর যেটা আগে আসে সেটা হচ্ছে তোমার কার্যকর হবে। এটা হচ্ছে 5 এবং 65 বছর। তারপরে দেখো, এদের সদস্য সংখ্যা কতজন হবে এটা মাথায় রাখবা, উদ্দীপকে কিন্তু এই ক্লুগুলো আসতে পারে। একজন চেয়ারম্যান থাকে, সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন। এটা হচ্ছে সরকারি কর্ম কমিশনের গঠন। ভালো করে খেয়াল করো, সরকারি কর্ম কমিশনের গঠন আমাদের সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। এবং যারা নিয়োগ পাবে তাদের চাকরির মানে এই পদের মেয়াদ, যেমন প্রধানমন্ত্রীর পদের মেয়াদ হচ্ছে 5 বছর, তাই না? এটাও ঠিক, পদের মেয়াদ 5 বছর এবং 65 বছর, যেটা আগে আসে সেটা। এর সদস্য সংখ্যা দেখো, সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন। এদের প্রধান কাজ কি একটু দেখো, প্রজাতন্ত্রের মেধা, দক্ষতা,
যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ বা নির্বাচন করা। এই যে ছকটা, এই জায়গাটায় কারো কোনো সমস্যা আছে একটু দেখো তো, এই জায়গাটুকু বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে শোনো, এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো এখানে হয়তো তোমার উদ্দীপকে এরকম বলা থাকবে যে সংবিধানের 137 নাম্বার, এই যে খেয়াল করো, সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী মিস্টার ক নিয়োগ পেলেন, তাকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। ঠিক আছে, তার প্রচেষ্টার মাধ্যমে একটা দেশ বা জাতি সৎ মেধাবী প্রশাসন উপহার পেয়ে থাকেন, বা তার প্রচেষ্টার মাধ্যমে দেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেয়ে থাকেন, বা তার প্রচেষ্টার মধ্য দিয়ে একটা দেশের সর্বাঙ্গীন যে কল্যাণ আছে সেটা সাধিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা আছে? যখনই 137 থাকবে, এটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। 137 মানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এবার দেখো, সৎ, যোগ্য এবং মেধাবী প্রশাসন, তার মানে তোমার এই যে ইওনো বলো, ডিসি বলো, তারপরে তোমার এই যে ম্যাজিস্ট্রেট বলো, এই সবাই, এই সচিব বলো, এদের সবাই কিন্তু নিয়োগ পেয়ে এসেছে এই সরকারি কর্ম কমিশনের মধ্য দিয়ে। এবং আশা করি তোমরাও একদিন এই সরকারি কর্ম কমিশনের নিয়োগ পেয়ে দেশের নেতৃত্ব দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটার গঠন হচ্ছে একজন চেয়ারম্যান থাকবে এবং সর্বনিম্ন সদস্য 6 জন এবং সর্বোচ্চ 15 জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহ এখানে যে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই 4টা প্রতিষ্ঠানের প্রধান এবং সদস্যদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে এই জি উদ্দীপক স্যার। যদি আসে আমরা কি ধরতে পারবো যে সৎ, জি যোগ্য, স্যার। মেধাবী প্রশাসন, দেশের উন্নতি, তারপরে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, বা 137 নাম্বার অনুচ্ছেদ, আমরা ধরতে পারবো না যে কোনটা পড়েছে? জি স্যার। ধরতে পারবো। দেখো আমরা বিস্তারিত যাচ্ছি ওটারই পরের কোশ্চেনে। দেখো, এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আচ্ছা, দেখো প্রশ্নটা, এটা তোমাদের শিটে আছে, দেখে নিও। উদ্দীপকটা কেমনে ধরবা সেই কিছু কৌশল দেখো এখানে আমি আবার তোমাদের জন্য দিয়েছি। সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদের উল্লেখ থাকতে পারে। আমি আবার বলতেছি, তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদ থাকতে পারে, এবং 137 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এটা গঠিত হয়, এবং 140 এবং 41-এ তাদের কার্যক্রম উল্লেখ করা আছে, অর্থাৎ কি কি কাজ করে। তারপরে কি প্রার্থী নিয়োগ সংক্রান্ত যাচাই বাছাই বা পরীক্ষার কথা থাকতে পারে। আবার কি থাকতে পারে? সদস্য সংখ্যা 6 এবং 15 জনের কথা থাকতে পারে। এবার দেখো, মেধাবী ও সৎ প্রশাসন সৃষ্টির কথা থাকতে পারে। তারপরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লোক নিয়োগের কথা থাকতে পারে। বিলিভ মি, এই যে কয়টা এখানে আমি কৌশল বলেছি, এর বাইরে একটা সিম্পল কোশ্চেনও কোনোদিন আসবে না। এখানে যেগুলো বলেছি এইগুলো যদি ধরতে পারো, তাহলে নিশ্চিন্তে ধরতে পারবা এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? মানে উদ্দীপক আমরা ধরতে পারবো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ধরতে পারবো, তাই তো? আচ্ছা, জি এবার স্যার। আসো, দেখো সরকারি কর্ম কমিশনের গঠনটা একটুখানি দেখো, খুব মনোযোগ সহকারে শুনবা। আগেই বলেছি এটার একজন সভাপতি থাকবে এবং সর্বনিম্ন 6 জন সদস্য থাকবে এবং সর্বোচ্চ 15 জন। ভালো করে বুঝবা, একজন চেয়ারম্যান সহ সর্বনিম্ন 6, সর্বোচ্চ 15 গেল। তারপরে দেখো, এই যে সভাপতি এবং অন্য অন্য যে সদস্য আছে,
এনারা সবাই রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আচ্ছা, আগেই বলেছি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য এবং প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এবং এই সরকারি কর্ম কমিশনটা কিন্তু আগারগাঁওয়ে, তোমরা কখনো গিয়েছো কিনা জানি না, গেলে দেখবা এটা কিন্তু আগারগাঁও। আচ্ছা, গেল। তাহলে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 6, সর্বোচ্চ 15, এবং সভাপতি এবং অন্যান্য যে সদস্য আছে তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখন দেখো এইখানে কারা নিয়োগ পাবেন। বলছে যারা 20 বছর তার বা তার চেয়ে বেশি সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো কার্যরত কোনো সরকারের কর্মে কোনো প্রতিষ্ঠানে অধিষ্ঠিত ছিলেন বা চাকরি করেছিলেন। মুখস্থ করে ফেলো। যারা 20 বছর অর্থাৎ সরকারি চাকরি করেছিল 20 বছর। শোনো, এখানে কারা নিয়োগ পায়। এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক ভাইস চ্যান্সেলর বা বড় নামকরা প্রফেসর, পুলিশের ডিআইজি, হ্যাঁ, বা অতিরিক্ত সচিব, হ্যাঁ, এই টাইপের যারা অনেক বড় বড় কর্মকর্তা তারা হচ্ছে এই পোস্টে নিয়োগ পান। তারপরে দেখো, এতটুকু জানলেই ওখান থেকে হবে। তারপরে এই পদের মেয়াদ হচ্ছে 5 বছর। যেদিন তুমি দায়িত্ব গ্রহণ করবা সেই দিন থেকে ঠিক 5 বছর। এই 5 বছরের আগে যদি তোমার বয়স 65 হয়ে যায় তাহলে তোমাকে আবার চাকরিটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এটা। আর এরা যদি পদত্যাগ করতে চায় তাহলে রাষ্ট্রপতির কে উদ্দেশ্য করে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে রিজাইন লেটার দিতে পারবে। এবার আসো মেইন যে কোশ্চেনটা, সেটা আচ্ছা, গঠন নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটার নো স্যার। গঠন নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আসো, যদি গঠন নিয়ে সমস্যা না থাকে আমি প্রশ্ন ক্লিয়ার করি। এরকম থাকবে, উদ্দীপকে উল্লেখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি কি বা কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে মিল আছে। যদি এরকম থাকে ব্যাখ্যা করো, তাহলে এই গঠনটা লিখবা। আবার বলছি, ওই প্রতিষ্ঠানটা ধরো তুমি উদ্দীপকে পেলে যে এটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, লিখলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এবার আছে ব্যাখ্যা করো। দ্যাট মিন তোমাকে কি করতে হবে, এটার গঠন লিখতে হবে। ঠিক আছে, তোমাদের শীটে দেখো একদম পরিষ্কার করে সাজানো আছে, একবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। গেল। এরপরে পরের কোশ্চেন বা ঘতে যেটা আসে, সরাসরি এরকম থাকতে পারে যে উদ্দীপকে উল্লেখিত সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যাবলী ব্যাখ্যা করো, এটাও থাকতে পারে। বা যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এরকম থাকতে পারে যে আহ, জাতিকে সৎ এবং মেধাবী যে প্রশাসন আছে, সেই সৎ মেধাবী প্রশাসন উপহার দিতে পারে, বিশ্লেষণ করো। তার মানে ঘতে যেটাই আসুক এটা হচ্ছে সরকারি কর্ম কমিশনের কার্যাবলী। খেয়াল করো কি কাজ করে। আগেই বলেছি, এক কথায় এদের কাজ হচ্ছে প্রজাতন্ত্রের মেধা এবং যোগ্যতা দক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ দেয়া। খেয়াল করো এরা কি করে দেখো, দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, জানো তো বিসিএস পরীক্ষাটা। ঠিক আছে, দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচনের উদ্দেশ্যে যাচাই বাছাই ও পরীক্ষা পরিচালনা করে। তোমরা যারা বিসিএস দিবা বা এই পাবলিক সার্ভিস কমিশন যেটা আয়োজন করে থাকে, সেখানে প্রথমে তোমার 200 নম্বরের প্রিলিমিনারি দিতে হয়। এই 200 নম্বরের প্রিলিমিনারিতে যারা পাশ করে এরপরে তাদের আবার 1100 1200 নম্বরের তোমার লিখিত পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটাতে যারা পাশ করে তাদের আবার 200 নম্বরে ভাইবা দিতে হয়। এই সবগুলোতে যখন কোয়ালিফাই করে তখন সে নিয়োগের সুপারিশ পায়। বুঝাতে পেরেছি? তাহলে সরকারি কর্ম কমিশনের 1 নাম্বার কাজ হচ্ছে এই কর্ম নিয়োগের জন্য অর্থাৎ উপযুক্ত ব্যক্তিদের যাচাই বাছাই বা পরীক্ষা পরিচালনা করা। এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো। নো স্যার। নো স্যার। আচ্ছা, এরপরে কি করে দেখো, 1 নাম্বার আমরা পেয়ে গেলাম যে তারা পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই এগুলো করে। এরপরেরটা কি করে দেখো, যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি নির্ধারণ করে, 2 নাম্বার। অর্থাৎ এই পোস্ট বিসিএস, তাহলে বিসিএস এর
হতে গেলে তোমার কি যোগ্যতা লাগবে? যোগ্যতা হচ্ছে কি, 4 বছর মেয়াদী স্নাতক, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পাশ হলে তুমি বিসিএস পরীক্ষা দিতে পারবা। তোমার রেজাল্ট হওয়া লাগবে না, অ্যাপিয়ার দিয়ে দেয়া যায় যে যেদিন তোমার অনার্স 4th ইয়ারে পরীক্ষা শেষ হবে তারপর থেকে তুমি পরীক্ষা দিতে পারবা। দেখো, এই যে যোগ্যতাটা, এই যোগ্যতা নির্ধারণ করে হচ্ছে এই সরকারি কর্ম কমিশন। এবং তাতে নিয়োগের পদ্ধতি, এই যে নিয়োগের পদ্ধতি বললাম, 200 নম্বরের প্রিলিমিনারি, তারপরে হচ্ছে 1200 নম্বরের পরীক্ষা, যারা সাবজেক্টিভ দেয় তাদের 1200, যারা সাবজেক্টিভ দেয় না তাদের 1000, এটা, তারপরে 200 নম্বরের ভাইবা। এগুলো হচ্ছে এই পদ্ধতি কিন্তু সরকারি কর্ম কমিশন নির্ধারণ করে। তারপরে কি করে দেখো, এই যে কর্মকর্তা কর্মচারীদেরকে তোমরা খেয়াল করে থাকবা যে এক শাখা থেকে অন্য শাখায় পদোন্নতি করে, তারপর তাদেরকে বদলি করে, এগুলো করে না? এই যে সরকারি কলেজের টিচারদের কিন্তু বদলি করে দেয় কিছুদিন পর পর, তারপরে ইওনরা বদলি হচ্ছে, তারপরে ম্যাজিস্ট্রেট গুলো বদলি হচ্ছে, ডিসি বদলি হচ্ছে, এই কাজগুলো কিন্তু তোমার এরাই করে। তারপরে দেখো ওইটাই আবার লিখেছে, পদোন্নতি এবং বদলি এর জন্য উপযুক্ত প্রার্থী নির্ণয় করে, যে কাকে ট্রান্সফার করবে কাকে করবে না, এটা তারা করে। আর যেহেতু এখানকার সদস্য, যেহেতু এদের সদস্যদেরকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি, ভালো করে বোঝো, তাই এরা রাষ্ট্রপতিকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকে। আচ্ছা, তারপরে আর একটা কাজ হচ্ছে কি দেখো, রাষ্ট্রপতি যদি কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব তারা পালন করে। আর একটা কাজ তারা করে, প্রতি বছর শেষে রিপোর্ট প্রদান করে। শোনো, সাংবিধানিক প্রতিষ্ঠান যে 4টা আছে, সেই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানেরই 3টা কমন পয়েন্ট আছে। ভালো করে শোনো, 3টা কমন কার্যাবলী আছে। 1 নাম্বার, রাষ্ট্রপতি যেরূপ দায়িত্ব দেয় সেরূপ দায়িত্ব পালন করা। তারপরে বছর শেষে একটা রিপোর্ট প্রদান করা। আর একটা কি, রাষ্ট্রপতির বিভিন্ন কাজে পরামর্শ প্রদান করা। এই 3টা কমন পয়েন্ট, এটা সহ বাকি পয়েন্টগুলো লিখলেই হবে। আচ্ছা, এই সরকারি কর্ম কমিশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? সরকারি কর্ম কমিশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। সবচেয়ে বেশি তোমাদের শীটে দেখো দাগ দিয়ে নাও, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মাথায় ধরবা। ঠিক আছে? এই জিনিসগুলো যদি ধরতে পারো তাহলে তুমি উদ্দীপক ধরতে পারবা। তাহলে কি আমরা এর পরেরটাতে যেতে পারি? এখানে কোনো সমস্যা আছে? সরকারি কর্ম কমিশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, যদি না থাকে এর পরেরটা দেখো। এর পরে আছে বাংলাদেশ নির্বাচন কমিশন। খুবই সহজ একটা বিষয়। নির্বাচন কমিশন দেখো, গতবার দুটো কোশ্চেন আসছিল ওদের, এই সরকারি কর্ম কমিশন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন। সুতরাং তোমাদেরও কিন্তু দুটো আসতে পারে, বা একটা তো আসবেই, চাইলে দুটো আসতে পারে। দেখো, বাংলাদেশ নির্বাচন কমিশন নাম শুনেই বুঝতেছো এটার কাজ কি। এটার গঠন দেখো 118 নাম্বার অনুচ্ছেদে। তোমাদের বারবার বলতেছি আমি, অনুচ্ছেদ গুলো মুখস্থ করবা, যেন অনুচ্ছেদ আসলেই ধরতে পারো যে এটা কি। সরকারি কর্ম কমিশন আছে 137 নাম্বার অনুচ্ছেদে, বাংলাদেশ নির্বাচন কমিশন আছে 118 নাম্বার অনুচ্ছেদে। দেখো এটার সদস্য সংখ্যা কতজন, এদের কার্যকালও দেখো সেম, 5 বছর, 65 বছর। আচ্ছা, এদের মোট সদস্য সংখ্যা কতজন দেখো, প্রধান নির্বাচন কমিশনার একজন এবং অনধিক 4জন, মানে সর্বোচ্চ একজন প্রধান নির্বাচন কমিশনার আর 4জন হচ্ছে অন্যান্য নির্বাচন কমিশনার, মোট 5জন নিয়ে এটা গঠন করা হয়। আর সরকারি কর্ম কমিশন কতজন বলেছিলাম বলতো? সরকারি কর্ম কমিশন কতজন ছিল বলো? স্যার 15 জন। সর্বনিম্ন 6, সর্বোচ্চ 15। নির্বাচন কমিশন কত? মোট 5জন, এগুলো মুখস্থ করতে হবে। মোট 5জন, মোট হচ্ছে 5জন, একজন প্রধান নির্বাচন কমিশনার আর হচ্ছে 4জন অন্যান্য নির্বাচন কমিশনার। আচ্ছা, এদের কাজটা কি একটুখানি দেখো। এক কথায় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ
খুব ভালো করে তোমরা জানো নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তারা করে। তাহলে কি কি করে দেখো, রাষ্ট্রপতি পদের নির্বাচন করে, তারপরে হচ্ছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী তারা পরিচালনা করে, তারপরে সীমানা নির্ধারণ করে, তারপরে ভোটার তালিকা প্রণয়ন করে, প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে, তারপরে ফলাফল ঘোষণা করে। এই কাজগুলোকে নির্বাচন কমিশন করে না? এই কাজগুলো নির্বাচন কমিশন করে কিনা? জি ইয়েস স্যার। স্যার। করে। স্যার দেখো, তাহলে এই নির্বাচন কমিশন তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটা জেনে রাখো, এটা খুবই সহজ। এটা টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, এদেরও মেয়াদ 565, আর হচ্ছে এটা 118 নাম্বার অনুচ্ছেদে আছে। আর এদের কার্যাবলী তো তোমাদের বলা লাগবে না। এই যে দেখো, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা, ফলাফল এক জায়গায় করা, তা সরকারি গেজেটে প্রকাশ করা, হ্যাঁ, রাজনৈতিক দলের নিবন্ধন করা, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা করা। এখানে কি সমস্যা আছে? তারপরে এই যে নির্বাচনে আমরা যখন, এই যে গত নির্বাচনে আমরা যে প্রিজাইডিং অফিসার হিসেবে গেলাম, এই কাজগুলো কিন্তু আমাদের নির্বাচন কমিশনই করেছিল। বুঝতে পেরেছো? এই যে পৌরসভা নির্বাচন করা, সিটি কর্পোরেশন নির্বাচন করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রণয়ন করা। তোমরা সবাই ভোটার হয়েছো না? জি নো স্যার, স্যার। কিন্তু কার্ড বানানো নাই। আচ্ছা, তাহলে এই কাজটা কে করেছে? বলো, এই কাজটা কে করলো? এই কাজটা করেছে বাংলাদেশ। কে? এই কাজটা করেছে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন। কারো কোনো সমস্যা আছে? খুবই সহজ একটা জিনিস, সমস্যা আছে? নো কথা বলো। স্যার। কারো কোনো প্রশ্ন আছে এটা নো নিয়ে? স্যার। নাই। এবার আসো, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো। 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, দুটো আলোচনা করেছি, পদের মেয়াদ দুটোরই 5 এবং 65। এবার আসো, অ্যাটর্নি জেনারেল, এটা তোমাদের জন্য মনে হয় এতটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা যারা পরীক্ষা দিচ্ছে ওদের পড়বে। তারপরে জেনে রাখো, অ্যাটর্নি জেনারেল 64তে আছে, সংবিধানের এটা 64 নাম্বার অনুচ্ছেদে আছে। এই অ্যাটর্নি জেনারেল কে আগে এটা জানো। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ঠিক আছে? যদি আসে পরীক্ষায় জ্ঞানমূলক, সাবধান থেকো, অ্যাটর্নি জেনারেল কে, তাহলে তুমি কি লিখবা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন আইন কর্মকর্তা। কর্মকর্তা। মুখস্থ করে ফেলো, এটা সংবিধানের 64 নাম্বার অনুচ্ছেদে আছে। এবার আসো, এই অ্যাটর্নি জেনারেলের কার্যকাল কত বা পদের মেয়াদ কত? এই পদের মেয়াদ দেখো, রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী। তার মানে রাষ্ট্রপতি যদি ওনাকে মনে করে 5 বছর থাকবে, 5 বছর থাকবে। রাষ্ট্রপতি যদি মনে করে 1 বছর, তাহলে 1 বছর। অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন তার প্রতি সন্তুষ্ট থাকবে, তিনি ততদিন ওই পদে থাকবেন। এবং ওনার বেতন, সুযোগ সুবিধা রাষ্ট্রপতি যতদূর দেবেন, উনি ঠিক ততটুকুই পাবেন। বুঝাতে পেরেছি অ্যাটর্নি জেনারেল নিয়ে? জি জি স্যার। স্যার। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলের সদস্য সংখ্যা কয়জন? দেখো, অ্যাটর্নি জেনারেল হচ্ছে একজন। অ্যাটর্নি জেনারেল কয়জন? একজন মাত্র, একজন। এবং ওনাকে সহযোগিতা করার জন্য কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল থাকে, কিন্তু মূল হচ্ছে একজন। ইনার কাজটা কি একটুখানি সংক্ষেপে দেখো। আগে বলেছি উনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, উনি বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা। তারপরে কি করে, রাষ্ট্রপতি যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব তিনি পালন করে, এবং রাষ্ট্রের সাথে যদি কোনো আইনি জটিলতা পড়ে, তাহলে সেই জটিলতাগুলো তিনি সমাধান করে। তারপরে কি করে, বাংলাদেশের যে কোনো আদালতে তিনি বক্তব্য দিতে পারেন। তারপরে আইন বিষয় নিয়ে যদি কখনো কোনো ঝামেলা হয়, তাহলে উনি এটা সমাধান করেন। আর বাংলাদেশে যতগুলো বার কাউন্সিল আছে, সেই প্রত্যেকটা বার কাউন্সিলের সদস্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যতটুকু বলেছি এতটুকু বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এতটুকু বুঝতে স্যার। পেরেছো কিনা? আচ্ছা, জি আমাদের মনে হয় স্যার। এই সেশনটা শেষ হয়ে যাবে, হ্যাঁ। হইলে তোমরা একজন মিটিং কল করবা। আমি আর করতে পারবো না, 10 মিনিটের ব্রেক লাগবে। তোমরা করবা, তোমরা করে আমাকে ইনভাইট করবো, আমি জয়েন করব। ঠিক আছে?
শেষ হয়ে গেলে। আচ্ছা, আর একটা আছে তো, এই যে মহাহিসাব নিরীক্ষক, এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের। আচ্ছা, তাহলে পরের সেশনে আমরা এটা শুরু করব। এখন বলো যে এই অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন, এখান থেকে কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা খুঁজে পাচ্ছ কিনা? স্যার স্যার অ্যাটর্নি বুঝতে জেনারেলের পারছি। বয়স ছিল। অ্যাটর্নি জেনারেলের বয়স নাই, এই যে ওনার বয়স নাই রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী। অর্থাৎ আগেই বলেছি, 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এখন বাকি সব পোস্টেই 5 এবং 65, এই ইকুয়েশনটা তো বুঝতে পেরেছো সবাই। আর এই পদটা হচ্ছে রাষ্ট্রপতি নিজের হাতে, অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন খুশি থাকবে ততদিন সে এই পদে থাকতে পারে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, রাষ্ট্রপতি যতদিন ভালো মনে করে উনি ততদিন এই পোস্টে থাকতে পারবেন। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের পোস্ট, এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 1 জন। এবং এনার কাজ কি সেটা তো বুঝতে পেরেছো, যে ইনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। কালকে একজন প্রশ্ন করেছিল আমার কাছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল কি? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছিলে প্রশাসনিক